হত্যার 1 বছর সড়কে সকল হত্যাকাণ্ডের ঘাতকের গ্রেপ্তার বিচার দাবিতে আপনার সমর্থন সড়কে নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রাপ্তিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আজ আদনান তাসির হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী আদনান তাসির বাড়িধারা স্কুল থেকে 2018 সালে ইংলিশ ভার্সন সায়েন্স থেকে বিবিএ পাইকে এসএসসি পাস করে রাজধানীর সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। গত 11 ফেব্রুয়ারি 2019 রোজ সোমবার দুপুর আনুমানিক 2টার দিকে কলেজ থেকে বাসে ফেরার পথে বিমানবন্দর সড়কে সামরা বাস স্ট্যান্ড প্রস্তাবিত আদনান তাসির চত্বর নামক স্থানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় একাদশ শ্রেণীর শিক্ষার্থী আদনান তাসিরকে শিক্ষার্থীর পোশাকে দেখে ক্রোধের বশবর্তী হয়ে দ্রুতগামী উত্তরা পরিবহনের বাস ঢাকা মেট্রো ব 11-4-5-8 তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে ঠান্ডা মাথায় ক্রোধের বশে আক্রোশের বশে হত্যা করে চলে যায়। আদনান তাসির হত্যার 1 বছর অতিবাহিত হলেও এখনো ঘাতকদের ধরা হয়নি, বরং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটি বাসের মালিকের কাছে হস্তান্তর করে। আদনান তাসিরের পিতা আমি জিজিএস ভাইরাসের আক্রান্ত। আমি বিলাসের কবর থেকে প্যারালাইসিস ছিলাম, আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি। আদনান তাসিরের বিচারের জন্য আমি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছি। পুলিশ প্রধান থেকে আরম্ভ করে মন্ত্রণালয় থেকে আরম্ভ করে মেয়রের সাথে আমি দেখা করেছি, কেউ আমাকে গুরুত্বই দিলেন না। আমি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, কোনো গুরুত্ব আমি পাইনি। আর যদি আদনান তাসির আপনার ভাই, আপনার সন্তান বা আপনার আত্মীয়, আপনি কি পারতেন নিষ্পাপ এই শিশুকে নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে? পারতেন কি মেনে নিতে? হত্যাকাণ্ডের বিচার ডাকা করে যান। আদনান তাসির আপনাদেরই সন্তান, আপনার নিজের দিকে তাকিয়ে আছে, অন্তত তার হত্যা বিচারক ঘাতকের সাথে আছে। নিষ্পাপ শিশুটি পৃথিবীতে নেই, তাকে হত্যা করা হয়েছে, সে আর ফিরে আসবে না। আদনান তাসিরের মতো সড়কে কোনো ঘাতক চালকের হাতে আর কেউ যেন খুন না হয়, আর কারো মায়ের বুক যেন খালি না হয়। আপনারা জানেন, সারা বাজার এলাকায় একটা ফুটওভার ব্রিজ ছিল, কিন্তু বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজ করিয়ে ফেলে। এত ব্যস্ত সড়কে রাস্তার ডিভাইডার কেটে মানুষের চলাচলের জন্য জেব্রা ক্রসিং করা হয়, কিন্তু সামনে পিছনে কোনো স্পিড ব্রেকার নেই, সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ নেই। এটা মৃত্যু পাস করা হয়। এই একই স্থানে ইতিমধ্যে আরো অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আপনি বা আপনার আত্মীয় স্বজন, সন্তান, শিক্ষার্থী যেন এমন পরিণতি না হয়, সেজন্য সকলকে সচেতন করুন এবং সবাইকে সাথে নিয়ে আন্দোলনে প্রতিরোধে সামিল হন। আদনান তাসির সহ সড়কে হত্যাকাণ্ডের শিকার সবার ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁকি চাই। আসুন আমরা সড়কের হত্যা খুনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে ঐক্যবদ্ধ হই। শিক্ষার্থী রাজীব, দিয়া, করিম, হিমেল, ফাইজা, আরিফ, আদনান তাসির, আবরা, লাবণ্য, তানজিলা, ওয়াসিম, সালাউদ্দিন, শিল্পী, সাব্বির, সাইফুল, তারপর আবু নিবাব প্রায় সন্তান ওদের সামান বিচারহীনতা প্রশ্রয় অপরাধ প্রবণতাকে অনুপ্রাণিত করে। গণজাগরণ সৃষ্টি করুন, হত্যা বন্ধ করতে এগিয়ে আসুন। আপনার নাম আহসান ইসলাম টুকুল। আচ্ছা, আপনি যে আপনার ছেলে তো মারা গেছে সড়ক দুর্ঘটনায়, আপনি এটার প্রশাসনের কাছে গিয়ে কি বিচার পান? আমি কোথাও কোনো বিচার পাইনি। আমি মেয়রের সাথে সিগন্যাল দেখা করেছি, মামলা হয়েছে, একটা বিধিবা মামলা জাতীয় করে, কিন্তু 1 বছর কিছু হয়নি। কিন্তু এখন এনাম ভাই এগিয়ে এসেছেন, আমাদের সুপ্রিম কোর্টের এনাম ভাই এগিয়ে এসেছেন, ওনার কাছে আমি কাগজপত্র জমা দিচ্ছি, হয়তো এই মামলা করবেন। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ আমাকে অনেকবার ফোন করে বলেছে যে ঘরে ঢুকে থাকলে কি আর হবে। চ্যানেল 24-কে ধন্যবাদ, তারা আমার সরকারি সাক্ষাৎকার নিয়ে তার অফিসিয়াল চ্যানেল 24 বিচার ভিডিওটা ফলো আপ 24, সেখানে
পুলিশের অফিসারের সাক্ষাৎকার নেওয়া হলো যে এটা কেন টাকা পড়ে যাচ্ছে। অফিসার বললো যে আপনারা বা অন্যদের কেন্দ্রে আন্দোলন হয়েছিল, তাই সেটা ভাইরাল হয়েছে, কিন্তু এটা পুলিশ করা গেল না। আমি একটা আমাকে বলবো ড্রাইভার এখনো মহাখালী বাস টার্মিনালে গাড়ি চালাচ্ছে, তাকে যদি তারা ধরে তাদের চাকরি চলে যাবে। কারণ এখন ড্রাইভারকে বলতে কিছু হবে, তারা আন্দোলন করবে, গাড়ি বন্ধ করে দিলে তাদের চাকরি চলে যাবে। যেহেতু আমার ঘটনাটা লিগাল ইস্যু না, আমি 3 বার মেয়রের সাথে দেখা করেছি। আমি পুলিশ প্রধানের সাথে ঢাকার পুলিশ প্রধান যে ডিএমপি তাকে আমি স্বীকৃতি দিয়েছি। আমি ঢাকার ডিসি জোনের যে গুলশান রেঞ্জের যে দায়িত্বপ্রাপ্ত মানুষ সম্ভবত নাম, ওনাকে আমি স্বীকৃতি দিয়েছি। আমি প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে ক্লিয়ার চিঠি পাঠিয়েছি। কারণ আপনারা জানেন আমি প্যারালাইসিসের রোগী, আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার জন্য অনেক কষ্ট থাকতো এবং টাকা ছাড়া পুলিশ আমাকে বলে যে আপনি ঘরে শুয়ে থাকলে তো আর বিচার পাবেন না। প্রথম আলোকে ধন্যবাদ। প্রথম আলো আমার একটা সাক্ষাৎকারের সময় অনলাইনে সে পুলিশের সাথে কথা বলতো যে আপনার মামলার অগ্রগতি সম্পর্কে আপনি জানান। নাজরিন আপাত ছিল প্রথম আলো, তিনি প্রথম আলো ওখান থেকে অনলাইনে পুলিশকে ফোন করে মামলার অগ্রগতি জানান। পুলিশ বলল 5 মিনিট পরে জানান। এই 5 মিনিট পরে কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যায়। প্রথম আলোতে এই ব্যাপারে নিউজ এসেছে যে নাজরিন আপা লিখতে যে আমি পুলিশকে ফোন করি, পুলিশ বলল 5 মিনিট পরে জানাবো, এরপর থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। এটা কিন্তু প্রথম আলোতে উনি যা ছিল সেটা প্রথম আলোতে সেটা উনি দিয়েছেন স্পষ্টভাবে। এখন কয়েকটা টেলিভিশন চ্যানেল আমাকে কে কোথায় কি করছে ওটা বলার দরকার নেই। আপনি সর্বোপরি এই মামলা বিচার হচ্ছে কিনা, পুলিশ দেখছে কিনা, মামলা মানে হচ্ছে এখন সেটাই কি বলবেন, সেটা কি বলবেন। এখন মামলা করার জন্য আমি একাম্বাইকে দেখতে বলবো পুলিশ মাত্রায় উনি মামলাটা করবে। এমন হয়েছে আগে মামলা করা হয়েছিল থানায়, পুলিশের বক্তব্য হলো যে সমস্ত ঘটনাগুলো ভাইরাল হয়েছে সেগুলোর ব্যাপারে মামলা হয়েছে, গাড়ি আটক হয়েছে, হেল্পার আটক হয়েছে, ড্রাইভার আটক হয়েছে। সে মামলা পুলিশ বারবার বলছে যে আপনার এটা নিয়ে কোনো আন্দোলন হয়নি, সেহেতু এটা আমরা মামলাও দিতে পারছি না বা আমরা টাকার কোনো ব্যবস্থা করতে পারছি না। কোনো জিডি করেছিলেন বাচ্চা বা ছেলে ড্রাইভার মানে কোনো জিডি কিচ্ছু হয় না। হ্যাঁ জিডি হচ্ছে 615 বা 60 একটা কত তারিখে মামলা ওই দিন 11 তারিখে ঠিক আছে। আপনার যে বাসটার নাম্বার বলবেন, এই বাসের যে ড্রাইভার ছিল হ্যাঁ তার নাম ঠিকানা কি আপনি পাইতেন? আমি ওরা অনেকবার বললো কি এই ব্যাপারে ওরা নাম ঠিকানা মালিকও জানে না। আমি বললাম কিভাবে হয় মালিক ড্রাইভারের নাম ঠিকানা জানে না। ওই যে এখন বলছিলেন যে সে এখনো নাকি বাস টার্মিনালে গাড়ি চালাইছে, তো একটাই বক্তব্য যে ড্রাইভার বাসটা চালাচ্ছে ওই ড্রাইভার এখনো চালাচ্ছে, ওকে গ্রেফতার করা যাচ্ছে না। আমার যদি গ্রেফতার করতে হয় ওখানে নাকি হিরু নামে একজন নেতা আছে, আমি চিনি না, ওনার মাধ্যমে ওখানে যাইয়া কথাবার্তা বলতে হবে, আমি চিনি না। এখন আপনি যে বিষয়টা প্রশ্ন আসছে যে ড্রাইভারের অ্যাড্রেস পাওয়া যাবে, এই অ্যাড্রেসটা পাওয়া খুবই সহজ। যে বাসের কোম্পানিটা অ্যাপয়েন্ট করেছে তাকে যদি ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাড্রেস সব কিছু হয়। যদি লাইসেন্স ছাড়া তাকে গাড়ি চালাতে দেওয়া হয় গাড়ির মালিককে গ্রেফতার করতে হবে, কারণ সে গাড়ি লাইসেন্স চালাতে দিবে। পুলিশ যদি একটু সচেতন থাকে এটা খুবই অল্প সময় চেষ্টা করে ড্রাইভারকে চুজ করা যায়, তার অ্যাড্রেসটা দেবে খুবই সচেতন, যেটা ওনার দ্বারা সম্ভব হচ্ছে। আমি আসলে বলবো আমাদের বাংলাদেশের সঙ্গে একটা সুবিধা আমরা বাংলাদেশের দেশে আলোচিত হয়েছে বিভিন্ন কাজগুলো, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাকে সেই লিগাল একটা আমরা ফ্রি দিচ্ছি। ওই সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছেন, আমি দেশে বাইরে ছিলাম, আইপিএল কনফারেন্স আপনারা সবাই জানেন, ছিলেন এটা থেকে আমি গতকাল আসছি। আমরা এই সাথে মামলা আমি করে থাকি, এটা খুব সহজ একটা বিষয় ছিল। তার ড্রাইভিং লাইসেন্স থেকে তার টোটাল অ্যাড্রেসে পাওয়া সম্ভব এবং এটা গাড়ির প্রতিষ্ঠানের মালিকের যে গাড়ির মালিক আছে তাদের কাছে সংগ্রহ করা। এই ড্রাইভারের লাইসেন্স থাকে তার থেকে অ্যাড্রেসটা পাওয়া যায়। এইটা এখন পর্যন্ত 1 বছরও ওনাকে সেই অ্যাড্রেসটাও দেয় না, তাকে প্রেস করে বা গ্রেফতার করার কোনো ব্যবস্থা নেই। এটা খুবই আনন্দ।
থানায় কি আপনি মামলা করার জন্য গিয়েছিলেন? আমার আত্মীয় গেছে, যাওয়ার পরে মানুষের কথা মুখ দেওয়া হয়নি। আপনি জানলেন না, আমি তো বললাম তো, আমি মুখ করতে পারি না। আমার মধ্যে আমি হাঁটতেছি, কিন্তু আমার হাত সামনে এখনো সমস্যা আছে, যেগুলো মুখ আমি করতে পারি। এখন উঠে বক্তব্য বলে যে একটা সিটি হয়েছে, তদন্ত করতে বুঝতে পারছেন যে মানে মামলা করতে গেছিলেন কিন্তু মামলা নেয় না, না আপনারা মামলা কি বলতে চাচ্ছেন? মামলা কি আপনার জিডি করা হয়েছে, এখন পুলিশে বলতেছে যে একটা যদি জিডি হয়ে থাকে তাহলে সেই থানায় আর কোনো জিডি বা মামলা করা যাবে না, এই জন্য একটা বক্তব্য দিচ্ছে। এই মামলায় তো আপনার আইনজীবী হিসেবে এখানে আছেন, আপনি একটু বলেন যে উনি যেটা বললেন যে জিডি করলে কি সেখানে মামলা করা যায় না, আর যেহেতু মামলা করতে পারবো না, যে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি আইনকে বঞ্চিত করে জিডি করে মামলা করা যাবে এটা বলে, বরং জিডি করা মামলার ক্ষেত্রে জিডি অনেকটা এক্সিকিউশন কাজ করে। পুলিশ ক্ষেত্রে যদি কেউ মামলা করতে চায়, চাইলে তার আগে একটা জিডি করতে পারে এক্সিকিউশন হিসেবে, যেটা একটা এভিডেন্স কাজ করে। আর এইরকম যদি কিছু বিষয় বলে থাকে কোনাকে, এটা সত্যিই হবে দুঃখজনক। একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিক আইনের সমান সুবিধা পাবে, এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল রাইট আমাদের। আর এখানে কিন্তু একটা বড় ইনসিডেন্ট হয়েছে, গ্রুপ ডান্সে ওনার কোনটা অলরেডি মারা গিয়েছে, যেখানে যে বাচ্চাটা প্রেস করতে পেরেছে, যদি বাচ্চাকে প্রেস করতে না পারতো তাহলে একটা বিষয় ছিল। বাচ্চাকে যেহেতু পাওয়া গেছে, তাহলে ড্রাইভারকে বাচ্চা চালককে তাদেরকে পাওয়া খুব সহজ হতে হবে। ওনার প্রতি যদি আইনের সহ অভিযানে বিস্তার নিশ্চিত করার মনস্কতা পুলিশ হিসাবে থাকতো, তারা থাকতো, তাহলে এতদিনে উনি মামলা করবে বা মামলার একটা প্রগ্রেস করবে আমাদের। এটা বুঝতেই পারছেন এখানে একটা উদাসীনতা বা অবহেলা রয়েছে তাদের প্রতি, মানে আইনের সঠিক যে প্রয়োগ সেটা হয়েছে বলে আমরা মনে করি। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে হাইকোর্টের মধ্যে একটা বড় একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা বিচারক বলে থাকে, আপনার আইন লড়াই না, আর সেক্ষেত্রে এই মামলাটা আসলে কোন পর্যায়ে নিতে চাচ্ছেন? আমি সেটি চাচ্ছি, আমরা কি আমি যেহেতু হাইকোর্ট বেস কাজ করেছি, এতদিনে উনি কারো বিচার পেলেন না, এবং ওনার যে চক্রের মধ্যে একটা মেধাবী ছাত্র অকালে প্রাণ গেল। আমাদের অনেক মামলা নজরুল হত্যা করা যাবে, যেগুলো হয়েছিল, যে যারা নদীতে আহত হয়েছে বা নিহত হয়েছে তার পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপার একটা ছিল। এখানে ওনার ক্ষতিপূরণের ব্যাপারটা তো আসেই নেই, ইভেন মামলাটা পর্যন্ত কোনো প্রপার হয়েছে মামলাটা দেয়। সেটা কেন নেয়, কেন মানে সে আইনের সমান সুযোগ দেওয়া হবে না এবং তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেগুলো আমরা একটা দিক করতে চাচ্ছি। আর কোন মামলায় করবেন? আমার তো আমার মনে আনন্দ হোক এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান এক্সিস ইউনিয়নের এখানে এছাড়াও আরো উপস্থিত আছে বেশ কয়েকটি সদস্যরা পরিবার এখানে উপস্থিত আছে। 2018 সালে 27শে জানুয়ারি সড়ক হত্যার শিকার আবিদের ওয়াইডে আফিস নামে একটা ছেলে সড়ক হত্যার শিকার হয়েছিল। আপনারা হয়তো ফেসবুকে ছবিটা ভাইরাল দেখছেন যে মাথার মগজ পুরো গলে গেছিল। ওনার বোন আছে এখানে উপস্থিত, তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পায়নি। আপনার চাই ওনাকে একটা আপনাদের যা সহযোগিতা করতে পারেন।